এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ সবগুলো অধ্যায় একসাথে আমরা শুরু করছি। এমসিকিউ টপিক হিসেবে রয়েছে প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি, চতুর্থ অধ্যায় প্রেষণা ও আবেগ, পঞ্চম অধ্যায় শিক্ষণ ও স্মৃতি এবং ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ। আমরা শুরু করছি। এ পর্যায়ে আমরা শুরু করছি প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি। সাইকি এবং লোগোস শব্দ দুটি কোন ভাষার শব্দ? শব্দ দুটি কি? গ্রিক ভাষার শব্দ। সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা কি সাইকি যার অর্থ আত্মা বা মন, আরেকটা হচ্ছে কি লগোস যার অর্থ কি জ্ঞান বা বিজ্ঞান। অর্থাৎ উৎপত্তিগত অর্থে মনোবিজ্ঞান হলো হচ্ছে কি আত্মার বা মনের বিজ্ঞান। সাইকোলজি অ্যাজ দ্য বিহেভিয়ারিস্ট ভিউস ইট প্রবন্ধটির রচয়িতা কে? প্রবন্ধটির রচয়িতা হচ্ছে কি ওয়াটসন। 1913 সালে মার্কিন মনোবিজ্ঞানী জন বি ওয়াটসন সাইকোলজি অ্যাজ দ্য বিহেভিয়ারিস্ট ভিউস ইট নামে বিখ্যাত প্রবন্ধটি প্রকাশ করেন। এর মাধ্যমে কি মনোবিজ্ঞানে আচরণবাদের সূচনা ঘটে। চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে বলে কি বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা মানে হলো সম্পূর্ণ নিরপেক্ষ থাকা, যখন মূল্যায়ন করার সময় পরীক্ষকের ব্যক্তিগত পছন্দ, আবেগ বা পূর্বাগ্রহের কোনো প্রভাব ফলে না, কেবল প্রকৃত দক্ষতার উপর নম্বর দেওয়া হয়, তখন তাকে কি বস্তুনিষ্ঠা বলা হয়। অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সত্যে উপনীত হওয়াকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি যে সাধারণীকরণ। যখন অল্প কিছু দৃষ্টান্ত বা নমুনা পরীক্ষা করে একটি সার্বিক বা সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো হয়, তখন তাকে কি সাধারণীকরণ বলা হয়। যেমন কয়েকটি কাক দেখে সব কাক কালো সিদ্ধান্ত নেওয়া। মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, এই কথাটি কে বলেন? এই কথাটি বলেন হচ্ছে কে? উইলহেম উন্ড। উইলহেম উন্ড মনোবিজ্ঞানকে চেতনার উপাদান যেমন সংবেদন, অনুভূতি, বিশ্লেষণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। তার মতে মনোবিজ্ঞানের কাজ হলো মানুষের সচেতন অভিজ্ঞতাগুলো পর্যবেক্ষণ করা। যন্ত্রকে মানুষের উপযোগী করে তৈরি করা মনোবিজ্ঞানের কোন শাখার লক্ষ্য? কোন শাখা? সেটা হচ্ছে কি প্রকৌশল শাখার লক্ষ্য। প্রকৌশল মনোবিজ্ঞান এর প্রধান কাজ হলো এমনভাবে যন্ত্র, যানবাহন বা প্রযুক্তি ডিজাইন করা যেন মানুষ তা সহজে, নিরাপদে ও কম ক্লান্তিতে ব্যবহার করতে পারে। চোখের পলক ফেলা কোন ধরনের আচরণ? চোখের পলক ফেলা কি একটি অনৈচ্ছিক আচরণ। যেসব আচরণ আমাদের ইচ্ছাধীন নয় এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যেমন চোখে আলো পড়লে বা ধূলিকণা আসলে চোখের পলক পড়া, সেগুলোকে অনৈচ্ছিক আচরণ বলা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের মন্তব্য বা বক্তব্য কোন ধরনের আচরণ? শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য কি একটি সামগ্রিক আচরণ। সামগ্রিক আচরণ হলো অনেকগুলো ছোট ছোট অঙ্গ সঞ্চালন ও চিন্তার সমন্বয়ে গঠিত একটি বড় কাজ। শ্রেণীকক্ষে বক্তব্য দেওয়ার সময় শিক্ষক কথা বলেন, অঙ্গভঙ্গি করেন এবং চিন্তা করেন, তাই এটি কি একটি সামগ্রিক আচরণ। শ্বাস প্রশ্বাস পরিমাপক যন্ত্রের নাম কি? শ্বাস প্রশ্বাস পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি নিউমোগ্রাফ। নিউমোগ্রাফ হলো একটি যন্ত্র যা মানুষের শ্বাস প্রশ্বাসের হার, দ্রুততা এবং গভীরতা নিখুঁতভাবে পরিমাপ করতে ব্যবহৃত হয়। ছেলে শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের বিন্যাস কিরূপ হয়? ক্রোমোজোমের বিন্যাস হয় কি XY। মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। মায়ের থেকে আসে X ক্রোমোজোম, বাবার থেকে যদি Y ক্রোমোজোম আসে তাহলে ক্রোমোজোমের বিন্যাস হয় কি XY, তখন শিশুটি ছেলে হয়। আর যদি ক্রোমোজোমের বিন্যাস হয় XX তখন কি শিশুটি হয় মেয়ে। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে? কত সালে? সেটা বলছে কি 1879 সালে। 1879 সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে উইলহেম উন্ড প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপন করেন। এটি মনোবিজ্ঞানের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ডি অ্যানিমা গ্রন্থটির রচয়িতা কে? ডি অ্যানিমা গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? অ্যারিস্টটল। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ডি অ্যানিমা, যার অর্থ কি অন দ্য সাউল
বা আত্মার প্রসঙ্গে গ্রন্থটি রচনা করেন। এটি মন ও আত্মা সম্পর্কিত মানব ইতিহাসের প্রাচীনতম ও মৌলিক গ্রন্থগুলোর একটি। সাফল্যাঙ্ককে তাদের মানের ক্রমানুসারে সাজাতে হয় কি নির্ণয় করতে? মধ্যমা নির্ণয় করতে। মধ্যমা মানে হলো উপাত্ত বা স্কোরগুলোর একদম মাঝের মান। মধ্যমা নির্ণয় করার প্রথম ও প্রধান নিয়মই হচ্ছে উপাত্তগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট মান অনুযায়ী সাজিয়ে নেওয়া। ইলেকট্রোকার্ডিওগ্রাফ এর সাহায্যে কি পরিমাপ করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাফ এর সাহায্যে কি হৃৎপিণ্ডের ক্রিয়া পরিমাপ করা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফ একটি চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানে ব্যবহৃত যন্ত্র যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক উদ্দীপনা ও স্পন্দনের হার মেপে হৃৎপিণ্ডের ক্রিয়া পর্যবেক্ষণ করে। বংশগতির বাহক কে? বংশগতির বাহক হচ্ছে কে? জিন। জিন হলো বংশগতির মূল বাহক ও একক। পিতামাতার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যসমূহ যেমন গায়ের রং, বুদ্ধিমত্তা জিনের মাধ্যমে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। কোন বিজ্ঞানীর গবেষণাগার স্থাপনের মধ্য দিয়ে মনোবিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক যাত্রা শুরু হয়? সেটা হচ্ছে কি উইলহেম উন্ট। 1879 সালে জার্মানির লাইপজিগে গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে দর্শন থেকে আলাদা করে মনোবিজ্ঞানকে একটি স্বাধীন বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন উইলহেম উন্ট। এজন্য কি তাকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। ব্যক্তির বৃদ্ধি ও মেজাজের ওপর প্রভাব বিস্তারকারী গ্রন্থিটি হচ্ছে কি? এটা হচ্ছে থাইরয়েড। গলায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন দেহের বিপাক প্রক্রিয়া, শারীরিক বৃদ্ধি ও মানুষের মানসিক মেজাজ ও শক্তির মাত্রা নিয়ন্ত্রণ করে। চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি বস্তুনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা। যে কোনো পরীক্ষা বা মূল্যায়নে যখন উত্তরপত্রের মান যাচাই পরীক্ষকের ব্যক্তিগত পছন্দ, আবেগ বা পক্ষপাত ছাড়া নিরপেক্ষ ভাবে করা হয় তখন তাকে কি বস্তুনিষ্ঠতা বলা হয়। এই প্রশ্নটা আমরা আগেও পড়ে আসছি। হিপোক্রেটিস ছিলেন কে? একজন চিকিৎসা বিজ্ঞানী। প্রাচীন গ্রিসের হিপোক্রেটিস ছিলেন একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তিনি মানুষের ব্যক্তিত্বকে দেহের বিভিন্ন তরল পদার্থের যেমন রক্ত, পিত্তের ওপর ভিত্তি করে প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন। এ পর্যায়ে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়, আচরণের জৈবিক ভিত্তি। কোষদেহের সংলগ্ন চুল বা আঁশকে কি বলে? চুল বা আঁশকে বলা হচ্ছে কি স্নায়ুকেশ। নিউরনের কোষদেহ থেকে যে ছোট ছোট শাখা প্রশাখা বের হয় যা অনেকটা গাছের ডাল বা চুলের মতো দেখায় সেগুলোই কি স্নায়ুকেশ বা ডেনড্রাইট। এগুলো অন্য নিউরন থেকে তথ্য সংগ্রহ করে। তথ্য এক স্নায়ুকোষ থেকে পরবর্তী কোষে বাহিত হওয়ার সংযোগ স্থলকে কি বলে? সংযোগ স্থলকে বলা হচ্ছে কোনটা? সন্নিকর্ষ। দুটি স্নায়ুকোষের মধ্যে সরাসরি কোনো সংযোগ থাকে না, বরং একটি ক্ষুদ্র ফাঁক থাকে। এই বিশেষ সংযোগ স্থল বা গ্যাপের মাধ্যমেই তথ্য রাসায়নিক উপায়ে এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হয়। একে ইংরেজিতে সিন্যাপস বা বাংলায় সন্নিকর্ষ বলে। কোষের মধ্যে অবস্থিত ঘন গোলাকার সজীব পদার্থটিকে কি বলা হয়? ঘন গোলাকার সজীব পদার্থটিকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস বলা হয়। কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণকারী প্রাণকেন্দ্র হলো এই নিউক্লিয়াস। এটি কোষের ভেতরে প্রোটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে এবং এতে বংশগতির বৈশিষ্ট্যও থাকে। মেরুরজ্জুতে কত জোড়া মেরুস্নায়ু রয়েছে? কত জোড়া? 31 জোড়া মেরুস্নায়ু রয়েছে। মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড থেকে শরীরের বিভিন্ন অংশে যে স্নায়ুগুলো ছড়িয়ে পড়ে সেগুলোর সংখ্যা কি? মোট 31 জোড়া। অন্যমনস্ক রিতা গাড়ির প্রচণ্ড হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে গেল। এটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? এতে কি প্রতিবর্তী ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। আমরা যখন কোনো চিন্তা না করি হঠাৎ কোনো উদ্দীপনায় যেমন গাড়ির হর্ন বা আগুনের ছোঁয়ায় সাড়া দেই তাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। এটি মূলত মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের অংশকে কি বলা হয়? সবচেয়ে নিচের অংশকে বলা হয় হচ্ছে কি মেরুরজ্জু। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত মস্তিষ্ক ও মেরুরজ্জু নিয়ে গঠিত। মস্তিষ্ক
উপরে থাকে, আর মেরুদণ্ডের ভেতর দিয়ে লম্বা হয়ে নিচে নেমে আসা অংশটি হলো হচ্ছে কি মেরুরজ্জু বা স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের অংশ। মনোবিজ্ঞানী ক্যানন কোন গ্রন্থকে আপাতকালীন গ্রন্থি বলেছেন? আপাতকালীন গ্রন্থি বলেছেন কোনটিকে? অ্যাড্রিনালকে। বিপদের সময় শরীরকে দ্রুত সাড়া দেওয়ার জন্য, যেমন পালিয়ে যাওয়া বা লড়াই করা, এই সমস্ত কাজ প্রস্তুত করে অ্যাড্রিনালিন হরমোন। এজন্য কি অ্যাড্রিনাল গ্রন্থিকে আপাতকালীন বা জরুরি গ্রন্থি বলা হয়। কোন হরমোন স্ত্রীর মধ্যে মাতৃসুলভ আচরণ সৃষ্টিতে সহায়তা করে? কোন গ্রন্থি? সেটা হচ্ছে কি প্রোল্যাক্টিন। এই হরমোনটি সন্তান জন্মের পর স্তনদুগ্ধ নিঃসরণ ও মায়ের মনে সন্তানের প্রতি ভালোবাসা ও সুরক্ষামূলক আচরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে? প্রভুগ্রন্থি বলা হয় হচ্ছে কি পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচে অবস্থিত খুব ছোট একটি গ্রন্থি, কিন্তু এটি শরীরের অন্যান্য সমস্ত প্রধান গ্রন্থি যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল এর কাজ নিয়ন্ত্রণ করে, তাই একে কি প্রভুগ্রন্থি বলা হয়। সন্তান প্রসবকালে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে কি যে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন সহযোগিতা করে সন্তান প্রসবের সময় জরায়ুর মাংসপেশি সংকুচিত করতে এবং প্রসব প্রক্রিয়া সহজ করতে এই হরমোনটি অপরিহার্য। উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়? কোথায় যায়? মস্তিষ্কে যায়। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক ইত্যাদি দিয়ে আমরা যা অনুভব করি, সেই সংকেত বা উত্তেজনা অন্তর্মুখী স্নায়ু বয়ে নিয়ে গিয়ে মস্তিষ্কে পৌঁছায়, যাতে আমরা বিষয়টি বুঝতে পারি। কাজ অনুসারে স্নায়ুকোষ মূলত কয় ধরনের? স্নায়ুকোষ মূলত কত? 3 ধরনের। এক হচ্ছে কি সংজ্ঞাবহ বা সেন্সরি, 2 হচ্ছে আজ্ঞাবহ বা মোটর, এবং 3 হচ্ছে কি সহযোগী বা ইন্টারনিউরন। ত্বকের বর্ণ নির্ধারণের সাথে জড়িত কোন হরমোন? সেটা হচ্ছে কি যে মেলানোসাইট। মেলানোসাইট হরমোন। আমাদের ত্বক ফর্সা হবে নাকি কালো হবে তা নির্ভর করে শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের উপর। মেলানোসাইট উদ্দীপক হরমোন এই মেলানিন তৈরিতে কাজ করে। গলগণ্ড রোগের জন্য কোন হরমোন দায়ী? গলগণ্ড রোগের জন্য দায়ী হচ্ছে কোনটা? অক্সিটোসিন হরমোন। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ঠিকমতো থাইরক্সিন তৈরি করতে পারে না, এবং এই না পারার কারণে গ্রন্থিটি ফুলে যায়, যাকে আমরা গলগণ্ড রোগ বলে থাকি। মস্তিষ্কের কোন অংশকে রিলে স্টেশন বলা হয়? রিলে স্টেশন বলা হয় হচ্ছে কোনটাকে? থ্যালামাসকে। এটি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অনেকটা পোস্ট অফিসের মতো কাজ করে। কিভাবে? যে শরীরের বিভিন্ন অংশ থেকে আসা সংবেদনশীল তথ্য যা আছে, সেই সংবেদনশীল তথ্য গ্রহণ করে এটি মস্তিষ্কের সঠিক জায়গায় পাঠিয়ে দেয়, তাই একে কি রিলে স্টেশন বলা হয়। মায়োলিন শীথ কোথায় থাকে? কোথায় থাকে এটা? এটা থাকে হচ্ছে অ্যাক্সনে। নিউরনের লম্বা সুতার মতো অংশটিকে বলা হয় অ্যাক্সন। এই অ্যাক্সনের চারপাশে চর্বিযুক্ত যে সাদা আবরণ থাকে, যা স্নায়ু প্রবাহ দ্রুত করতে সহযোগিতা করে, তাকেই কি মায়োলিন শীথ বলা হয়। স্নায়ুতন্ত্রের কোন অংশ রক্তচাপ বাড়ায়? কোন অংশ? সমবেদী অংশ রক্তচাপ বাড়ায়। যখন আমরা ভয় পাই বা উত্তেজিত হই, তখন শরীরের সমবেদী স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে, যার ফলে কি হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়। এ পর্যায়ে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়, প্রেষণা ও আবেগ। বেশিরভাগ মনোবিজ্ঞানী প্রেষণাকে কয় ভাগে ভাগ করেছেন? কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে কি জৈবিক বা শরীরবৃত্তীয় প্রেষণা, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, এবং 2 হচ্ছে কি সামাজিক বা মনস্তাত্ত্বিক প্রেষণা, যেমন খ্যাতি, পদমর্যাদা, কৃতি ইত্যাদি। ক্ষুধার্ত প্রাণীর খাবার খাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। এটি প্রেষণা চক্রের কোন স্তরকে নির্দেশ করে? এটি প্রেষণা চক্রের কি যে করণ আচরণ স্তর আছে, সেটাকে নির্দেশ করে। প্রেষণা চক্রের 4টি ধাপ রয়েছে: অভাব ও তাড়না, করণ আচরণ, উদ্দেশ্য সাধন। অভাব ও তাড়না দূর করার জন্য প্রাণী যে লক্ষ্যমুখী বাহ্যিক আচরণ বা প্রচেষ্টা চালায়, তাকেই কি করণ আচরণ বলা হয়। এখানে খাবার খোঁজা বা খাওয়ার আচরণটি কি করণ আচরণ। মোনালিসা কলেজে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হওয়ায় কোন প্রেষণার অন্তর্ভুক্ত? মনোনীত হওয়া কোন প্রেষণা? এটা হচ্ছে কি স্বীকৃতির চাহিদা প্রেষণার অন্তর্ভুক্ত।
সামাজিক প্রেরণার মধ্যে স্বীকৃতির চাহিদা অন্যতম। যখন একজন ব্যক্তি তার ভালো কাজ বা দক্ষতার জন্য সমাজ, পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরস্কার, প্রশংসা বা সম্মান আশা করে, তখন তাকে স্বীকৃতির চাহিদা বলা হয়। প্রাণীর আলোড়িত অবস্থাকে কি বলে? আলোড়িত অবস্থাকে বলা হয় হচ্ছে কি আবেগ। ইমোশন বা আবেগ শব্দটি লাতিন শব্দ ইমোভার থেকে এসেছে, যার অর্থ আলোড়িত বা চালিত করা, অর্থাৎ অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে প্রাণীর সামগ্রিক আলোড়িত বা বিকম্পিত অবস্থাকে কি আবেগ বলা হয়। ঘৃণা আবেগটি কোন আবেগের বিপরীত? এটি কি ভালোবাসা আবেগের বিপরীত। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনুভূতি বা আবেগ পরস্পরের বিপরীত হতে পারে। যেমন ঘৃণা হলো একটি নেতিবাচক আবেগ এবং এর একদম বিপরীত বা ইতিবাচক আবেগ হলো ভালোবাসা। আবেগকালীন সময়ে কোন স্নায়ুতন্ত্র রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়? কোন স্নায়ুতন্ত্র? সেটা হচ্ছে কি সমবেদী স্নায়ুতন্ত্র। জরুরি বা সংকটাপন্ন পরিস্থিতিতে অর্থাৎ কি আবেগের সময় আমাদের সমবেদী স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। এটি যকৃত থেকে রক্তে অতিরিক্ত শর্করা মুক্ত করে শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায়। মিতা দুঃস্বপ্নে ঘুম থেকে উঠে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। অপরদিকে চৈতি তার কর্মস্থলে উপরের পোস্টে পদোন্নতি পাবার জন্য ব্যস্ত থাকে। মিতার ক্ষেত্রে কোন কাজটি করে? এখন মিতারটা কি হয়েছে যে মিতা দুঃস্বপ্নে ঘুম থেকে উঠে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। এখন মিতার ক্ষেত্রে কোন কাজটি করে? সেটা হচ্ছে কি আবেগ। কেননা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে দ্রুত শ্বাস-প্রশ্বাস নেওয়া একটি দৈহিক ও মানসিক আলোড়ন, যা আবেগকে নির্দেশ করে। আবার যে উদ্দীপকে পদোন্নতির একটা কথা বলা হয়েছে, হ্যাঁ, সেই পদোন্নতির পেছনে ব্যস্ত থাকাটা হলো হচ্ছে কি প্রেষণা। তাই এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা সঠিক উত্তর কি আবেগ। প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি? প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে কি তাড়না। প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ হলো তাড়না। শরীরে কিছুর অভাববোধ তৈরি হলে তা প্রাণীর মধ্যে এক ধরনের মানসিক উত্তেজনা ও অস্থিরতা তৈরি করে, তাকে কি তাড়না বলা হয়। আবেগের কেন্দ্রস্থল কোনটি? আবেগের কেন্দ্রস্থল হচ্ছে কোনটা? হাইপোথ্যালামাস। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি আমাদের আবেগ, যেমন রাগ, আনন্দ, ভয় এবং শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। তাই একেই কি আবেগের প্রধান কেন্দ্রস্থল বলা হয়। কোন যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়? কোন যন্ত্রের মাধ্যমে? নিউমোগ্রাফের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন লক্ষ্য করা যায়। আবেগের সময় আমাদের শ্বাস প্রশ্বাসের গতি ও গভীরতা পরিবর্তন আসে। এই পরিবর্তন মেপে রেকর্ডিং করার জন্য নিউমোগ্রাফ যন্ত্রটি ব্যবহার করা হয়। প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কি? প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম হচ্ছে কি অনুভূতি। চেতনা ও অভিজ্ঞতার যে সূক্ষ্ম রূপ মানুষ ব্যক্তিগতভাবে নিজে উপলব্ধি করে, যা বাইরে থেকে আসলে দেখা যায় না, তাকে কি অনুভূতি বলা হয়। এটি আবেগের একটি ব্যক্তিগত উপাদান। রাস্তায় লাল বাতি দেখে চালক গাড়ি থামিয়ে দিল, এখানে শিক্ষণের কোন শর্তের প্রভাব রয়েছে? কোন শর্তের? সেটা হচ্ছে কি অনুষঙ্গের প্রভাব রয়েছে। ড্রাইভার জানে লাল বাতি মানেই থামায়। এখানে লাল আলো আর গাড়ি থামানো দুইটি বিষয়ের মধ্যে একটি মানসিক সম্পর্ক বা অনুষঙ্গ তৈরি হয়েছে, যা ক্লাসিক্যাল কন্ডিশন বা অনুবন্ধনের অংশ। কোনটি জন্মগত নয়? জন্মগত নয় কোনটা? যুৎচারিতা। জৈবিক প্রেষণাগুলো যেমন মাতৃত্ব, নিদ্রা জন্মগত, কিন্তু যুৎচারিতা বা দলে মিলেমিশে যে থাকাটার ব্যাপার আছে একটা, সেই মিলেমিশে থাকাটার প্রবণতাটি মানুষ সামাজিক পরিবেশে বাস করে শেখে। তাই এটি কি একটি অর্জিত সামাজিক প্রেষণা, জন্মগত নয়। কৃতি প্রেষণা কোন ধরনের প্রেষণা? কৃতি প্রেষণা কি একটি সামাজিক প্রেষণা। কৃতি পেশনা হলো জীবনে সফল হওয়া, ভালো ফল করা বা প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা। যেহেতু এটি সমাজের মূল্যবোধ ও পরিবেশ থেকে অর্জিত হয়, তাই এটিকে একটি সামাজিক পেশনা। অর্ধবালতি পানিতে একটি সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখায়, এটি কোন ধরনের অভ্যাস? এটি হচ্ছে কি প্রাকৃতিক অভ্যাস। পানির প্রতিসরণাঙ্কের কারণে সোজা লাঠি পানিতে বাঁকা দেখায়, পরিবেশ বা প্রকৃতির ভৌত নিয়মের কারণে যে ভ্রান্তি বা অধ্যাস ঘটে, তাকেই কি প্রাকৃতিক অধ্যাস বলা হয়। তাহমিনা কলেজের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হওয়া কোন প্রেষণার অন্তর্ভুক্ত? তাহমিনা কলেজের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হয়েছে, এটা কি স্বীকৃতির চাহিদা।
যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা বা পুরস্কৃত হওয়া ব্যক্তির স্বীকৃতির চাহিদাকে পূরণ করে। কোনটি জৈবিক প্রেষণার উদাহরণ? তৃষ্ণা হচ্ছে কি জৈবিক প্রেষণার উদাহরণ। যেসব প্রেষণা প্রার্থীর বেঁচে থাকার জন্য অপরিহার্য এবং জন্মগত, এগুলোকে কি জৈবিক প্রেষণা বলা হয়। যেমন খাদ্য, ঘুম, তৃষ্ণা ইত্যাদি হচ্ছে কি শরীরবৃত্তীয় বা জৈবিক প্রেষণা। কোনটি শরীরের ভারসাম্য সংস্থাপক? কোনটা? সেটা হচ্ছে কি জৈবিক প্রেষণা শরীরের ভারসাম্য সংস্থাপক। শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করার মূল কাজ করে জৈবিক প্রেষণা। যেমন শরীরে পানির অভাব হলে তৃষ্ণা পায় এবং পানি পানের মাধ্যমে শরীর আবার ভারসাম্যে ফিরে আসে। তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করার মাধ্যমে তৃষ্ণা নিবারণ করাকে কি বলে? তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করার মাধ্যমে তৃষ্ণা নিবারণ করাকে বলা হচ্ছে কি ভারসাম্য সংস্থাপক। দেহে কোনো উপাদানের ঘাটতি দেখা দিলে যে অস্থিরতা তৈরি হয় তা মেটানোর পর অভ্যন্তরীণ শারীরিক যে সমতা ফিরে আসাকে, সেটাকেই বলে হচ্ছে কি ভারসাম্য সংস্থাপক। আব্রাহাম মাসলো মানুষের অভাবকে কয় ভাগে ভাগ করেছেন? আব্রাহাম মাসলো কি মানুষের অভাবকে 5টি ভাগে ভাগ করেছেন। আব্রাহাম মাসলো তার চাহিদা সোপান তত্ত্বে মানুষের অভাব বা চাহিদাকে পর্যায়ক্রমে 5টি ভাগে ভাগ করেছেন। প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ কোনটি? প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে কি উদ্দেশ্য সাধন। প্রেষণা চক্রের সঠিক ক্রম হলো অভাববোধ, তাড়না, করণ আচরণ এবং উদ্দেশ্য সাধন। লক্ষ্য অর্জন বা উদ্দেশ্য সাধনের মাধ্যমে একটি চক্র শেষ হয়। প্রেষণা চক্রের মূল বস্তু কি? মূল বস্তু হচ্ছে কি এই চক্র চলতেই থাকে। প্রেষণা একটি অবিরাম ও গতিশীল প্রক্রিয়া। একটি অভাব পূরণ বা উদ্দেশ্য সাধিত হলে মানুষ কিছুটা সময় তৃপ্ত থাকে, কিন্তু এর পরপরই নতুন অভাবের সৃষ্টি হয়। এই চক্রটি তাই পুনরায় কি চলতে শুরু করে। প্রেষণা চক্রের প্রথম পর্যায় কোনটি? প্রেষণা চক্রের প্রথম পর্যায় হচ্ছে কি অভাববোধ। প্রেষণা চক্রের সূচনা ঘটে শরীর বা মনের কোনো কিছুর ঘাটতি বা অভাববোধ তৈরি হওয়ার মাধ্যমে। প্রেষণা যত বেশি, কর্মচাঞ্চল্য তত বেশি। এটি প্রেষিত আচরণের কোন বৈশিষ্ট্য? এটি প্রেষিত আচরণের কি মাত্রাগত বৈশিষ্ট্য। প্রেষণার তীব্রতা যত বেশি হয়, লক্ষ্য অর্জনের জন্য কাজের গতি বা কর্মচাঞ্চল্য তত বাড়ে। প্রেষণার পরিমাণের ওপর আচরণের এই তারতম্যকে প্রেষিত আচরণের মাত্রাগত পার্থক্য বলা হয়। প্রতিক্রিয়ার সামগ্রিক রূপকে বলা হয়, প্রতিক্রিয়ার সামগ্রিক রূপকে কি বলা হয়? আচরণ বলা হয়। কোনো উদ্দীপকের প্রেক্ষিতে জীব যা কিছু প্রকাশ্য বা পর্যবেক্ষণযোগ্য সাড়াদান বা প্রতিক্রিয়া দেখায়, সেই সামগ্রিক রূপকে মনোবিজ্ঞানের আচরণ বলা হয়। প্রেষণা যত বেশি, কর্মচাঞ্চল্য তত বেশি। এটি প্রেষিত আচরণের কোন বৈশিষ্ট্য? এটি কি প্রেষিত আচরণের স্থায়িত্বশীলতা। তীব্র প্রেষণা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কাজে নিয়োজিত রাখে এবং কাজে একাগ্রতা ও স্থায়িত্বশীলতা এনে দেয়। ভয়ের গল্প শুনলে আমরা ভয় পাই, এখানে ভয় কি নির্দেশ করে? ভয় নির্দেশ করে সেটা হচ্ছে কি ভয় ও আবেগ পরস্পরকে কি নিয়ন্ত্রণ করে। ভয় হলো একটি মৌলিক আবেগ। যখন আমরা ভয়ের কোনো উদ্দীপক যেমন ভয়ের গল্প বা দৃশ্য অনুভব করি, তা আমাদের মধ্যে মানসিক ও দৈহিক প্রতিক্রিয়া তৈরি করে, অর্থাৎ ভয় ও আবেগ পরস্পরকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। এ পর্যায়ে আমরা শুরু করছি পঞ্চম অধ্যায়, শিক্ষণ ও স্মৃতি। বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কয় ধরনের? বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কয় ধরনের? 4 ধরনের। বুদ্ধিবৃত্তিক শিক্ষণ বলতে মূলত জ্ঞান, চিন্তা ও বোধগম্যতার মাধ্যমে শেখাকে বোঝায় মনোবিজ্ঞানীদের মধ্যে। এটি প্রধানত কি 4 ভাগে বিভক্ত। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের প্রবক্তা কে? অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের প্রবক্তা হচ্ছেন কে? কোহলার। মনোবিজ্ঞানী কোহলার একটি শিম্পাঞ্জির উপর পরীক্ষা চালিয়ে এই মতবাদটি প্রকাশ করেন। এখানে হঠাৎ সমাধান মাথায় আসার মাধ্যমে শিখন ঘটে। শিবলিকে তার বাবা প্রতিশ্রুতি অনুযায়ী কবিতা মুখস্থ করার পরপরই পুরস্কার দিল। এটি শিক্ষণের কোন শর্ত? এটি হচ্ছে শিক্ষণের কি বলবৃদ্ধি শর্ত। কোনো আচরণের পর কাঙ্ক্ষিত ফল বা পুরস্কার দেওয়া হলে সেই আচরণটি বারবার করার প্রবণতা বেড়ে যায়, একেই কি বলবৃদ্ধি বলা হয়। এখানে বাবার দেওয়া পুরস্কার শিবলির কবিতা মুখস্থ করার আচরণকে ত্বরান্বিত করেছে। সর্বপ্রথম জ্ঞানীয় মানচিত্রের কথা কে বলেন? জ্ঞানীয় মানচিত্রের কথা বলেন কে? টলম্যান।
ইসি টলম্যান ইঁদুরের গোলক ধাঁধা পরীক্ষার মাধ্যমে জ্ঞানীয় মানচিত্র ধারণার প্রবর্তন করেন। তার মতে প্রাণী বাহ্যিক আচরণের পাশাপাশি মনের ভেতরে একটি পরিবেশগত মানচিত্র বা চিত্র তৈরি করে শেখে। রাকা বাংলা শেখার পরই বিরতি না দিয়ে ইংরেজি বিষয় শিখল, ফলে বাংলার কিছু অংশ ভুলে গেছে। এই মতবাদের নাম কি? এই মতবাদের নাম হচ্ছে কি, যে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। পরে শেখা পড়া ইংরেজি যদি আগে শেখা পড়া বাংলা মনে রাখতে বাধা দেয়, তবে তাকে কি অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলে। এইভাবে সহজে মনে রাখা যায় যে পরের পড়া আগের পড়াকে ভুলে যেতে বাধ্য করলে তা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। অর্থলোভীর নিকট অর্থ, এটি শিক্ষণের কোন শর্ত? এটি শিক্ষণের কি বলবৃদ্ধি শর্ত। অর্থলোভী ব্যক্তির কাছে অর্থ একটি প্রণোদনা বা রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে, যা তাকে নির্দিষ্ট আচরণ করতে চালিত বা উৎসাহিত করে। এটি আচরণকে শক্তিশালী করে বলে এটি কি বলবৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট। সার্ভে কিউ 3R কি? সার্ভে কিউ 3R হচ্ছে কি, যে স্মৃতি উন্নত করার কৌশল। এটি পড়াশোনা মনে রাখার একটি অত্যন্ত কার্যকরী ও বৈজ্ঞানিক কৌশল। উচ্চ মাধ্যমিক পাশ করা একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষার বিষয় নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার প্রক্রিয়াকে কি বলে? সহযোগিতা করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি নির্দেশনা। নির্দেশনা হলো এমন একটি সাধারণ পরামর্শমূলক প্রক্রিয়া যা শিক্ষার্থীকে তার ক্ষমতা ও আগ্রহ অনুযায়ী সঠিক ভবিষ্যৎ বা পথ বা বিষয় বেছে নিতে সাহায্য করে। কোন ধরনের শিক্ষণে হঠাৎ করে সঠিক সমাধান উপস্থিত হয়? কোন ধরনের শিক্ষণে? সেটা হচ্ছে কি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণে প্রাণী চেষ্টা বা ভুল না করেই হুট করে কোনো সমস্যার মূল সমাধান খুঁজে পায়। রাস্তায় লাল বাতি দেখে চালক গাড়ি থামিয়ে দিল, এখানে শিক্ষণের কোন শর্তের প্রভাব রয়েছে? এটি কি অনুষঙ্গের প্রভাব রয়েছে। এখানে অনুষঙ্গ মানে হচ্ছে কি, যে দুটি বিষয়ের মধ্যে মানসিকভাবে সম্পর্ক স্থাপন করা। এখানে লাল বাতি এবং কি গাড়ি থামানো, এই দুটি বিষয়ের মধ্যে চালকের মনে একটি শক্তিশালী সংযোগ বা অনুষঙ্গ তৈরি হয়েছে। ভাষা সম্পর্কিত স্মৃতি মাপার পদ্ধতি কোনটি? ভাষা সম্পর্কিত স্মৃতি পরিমাপ করার পদ্ধতি হচ্ছে কি পুনরুদ্রেক পদ্ধতি। পুনরুদ্রেক মানে কোনো বিষয় স্মৃতির ভান্ডার থেকে মনের পর্দায় হুবহু ফিরিয়ে আনা। শব্দ, ভাষা ও কবিতার মতো ভাষাগত বিষয়গুলো আমরা কতটা মনে করতে পারছি তা পরিমাপের জন্য পুনরুদ্রেক পদ্ধতি কি ব্যবহার করা হয়। মেলায় পুতুল নাচের টিকিট না পেয়ে সুফিয়া মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসে। সুফিয়ার মানসিক অবস্থাটি কোনটির সাথে সম্পর্কিত? কোনটির সাথে? আবেগের সাথে সম্পর্কিত। টিকিট না পাওয়ার কারণে যে মন খারাপ বা কষ্ট তৈরি হয়েছে তা মানুষের মানসিকভাবে তীব্র অনুভূতির প্রকাশ। কোনো মানসিক প্রতিক্রিয়া বা অনুভূতির অবস্থাকেই কি আবেগ বলা হয়। অনুষঙ্গ কত প্রকার? অনুষঙ্গ হচ্ছে কত প্রকার? 2 প্রকার। স্মৃতির অপরিহার্য শর্ত কোনটি? স্মৃতির অপরিহার্য শর্ত হচ্ছে কি শিক্ষণ। কোনো তথ্য আগে শিখন বা গ্রহণ না করলে তা কখনো স্মৃতিতে ধরে রাখা সম্ভব নয়, তাই শিক্ষণ হলো স্মৃতির প্রথম ও সবচেয়ে মৌলিক অপরিহার্য শর্ত। সংবেদী স্মৃতির সময়কাল কত সেকেন্ডের কম? 1 সেকেন্ডেরও কম। সংবেদী স্মৃতি অত্যন্ত ক্ষণস্থায়ী, ইন্দ্রিয়ের সাহায্যে গৃহীত অনুভূতির প্রতিচ্ছবি সাধারণত 1 সেকেন্ডের কম সময় প্রায় 0.25 থেকে 0.5 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। কোন স্মৃতির ধারণ ক্ষমতা 20 সেকেন্ডের কম সময়? কোন স্মৃতি? স্বল্পস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা। স্বল্পস্থায়ী স্মৃতি যেটা আছে সেটা হচ্ছে কি সাধারণত 15 থেকে 20 সেকেন্ড অথবা সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়, এবং চর্চা না থাকলে কি এই তথ্যগুলো দ্রুত মুছে যায়। তাৎক্ষণিক স্মৃতি প্রসারের মাত্রা কত? 7 ± 2। মনোবিজ্ঞানী জর্জ মিলার এটিকে দ্য ম্যাজিক্যাল নাম্বার 7 বলেছেন। একজন মানুষ একেবারে সাধারণত 5 থেকে 9টি অর্থাৎ কি 7 ± 2 তথ্য বা সংখ্যা তাৎক্ষণিকভাবে স্মরণ রাখতে পারে। বিস্মৃতির কারণ কোনটি? বিস্মৃতির কারণ হচ্ছে কোনটা? যে প্রকারগত পরিবর্তন।
সময়ের সাথে সাথে যখন স্মৃতিতে থাকা মূল ভাব বা তথ্যের গঠনগত বা রূপগত বিকৃতি ঘটে, তখন মূল পড়া ভুলে যাওয়া বা বিকৃতি হওয়ার ঘটনা ঘটে। এটিকে প্রকারগত পরিবর্তন বলা হয়। কোনো দৃশ্য বা প্রতিচ্ছবিকে স্মৃতিতে ধারণ করা যায় স্মৃতিকে উন্নত করার কোন কৌশলের সাহায্যে? সেটা হচ্ছে কি স্থান পদ্ধতির সাহায্যে। এটিকে মেথড অফ লসি বলা হয়। জানা কোনো স্থান বা ঘরের ভেতরের পরিচিত জিনিসের সাথে নতুন তথ্যগুলোকে মানসিকভাবে গেঁথে বা দৃশ্যকল্প তৈরি করে মনে রাখার কৌশলই হচ্ছে কি স্থান পদ্ধতি। অন্যকে আদর্শ হিসেবে গ্রহণ করে তার মতো নিজেকে বা নিজের আচরণ পরিবর্তন সাধন করাকে কি বলে? নিজের পরিবর্তন সাধন করাকে বলা হচ্ছে কি অনুকরণ শিক্ষণ। অন্য কাউকে দেখে তার আচরণ হুবহু নকল বা কপি করে শেখাকে অনুকরণ শিক্ষণ বলা হয়। শিক্ষণের সূত্রপাত হয় কোনটিকে ঘিরে? সমস্যাকে ঘিরে শিক্ষণের সূত্রপাত হয়। কোনো প্রাণী বা মানুষ যখন জীবনের চলার পথে বা কোনো কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়, তখনই সে সেই সমস্যা সমাধানের তাগিদ থেকে নতুন কিছু শেখে। যেমি নজরুলের একটি কবিতা মুখস্থ করার পরপরই জীবনানন্দ দাশের কবিতা বলতে গেলে নজরুলের কবিতার লাইন দুটি বলে ফেলে। জেমির বিস্মৃতির জন্য দায়ী কোনটা? সেটা হচ্ছে কি যে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা। আগে শেখা পড়া নজরুলের কবিতা যদি পরে শেখা পড়াকে জীবনানন্দ দাশের কবিতাকে মনে করতে বাধা দেয় বা গুলিয়ে ফেলে, তাকে কি পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা বলা হয়। স্মৃতি পরিমাপের কোন পদ্ধতিতে ভুল উত্তরের জন্য নম্বর কর্তন করা হয়? কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে কি প্রত্যাভিজ্ঞা পদ্ধতিতে। প্রত্যাভিজ্ঞা পদ্ধতিতে বা বহু নির্বাচনী পদ্ধতিতে অনুমান ভিত্তিক বা আন্দাজে ভুল উত্তর দেওয়া ঠেকাতে নম্বর কর্তনের সূত্র ব্যবহার করা হয়। স্মৃতি কত প্রকার? স্মৃতি হচ্ছে 3 প্রকার: সংবেদী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি এবং কি দীর্ঘস্থায়ী স্মৃতি। বাড়িতে মেহমান এলে সুমনের সালাম দেওয়া দেখে ছোট ভাই রাসেলও সালাম দেয়। এটি কোন শিক্ষণের অন্তর্গত? এটি কি অনুকরণ ও মডেলিং শিক্ষণের অন্তর্গত। এখানে ছোট ভাই রাসেল তার বড় ভাই সুমনকে মডেল হিসেবে দেখছে এবং তার আচরণ অনুকরণ করে সালাম দেওয়া শিখেছে। এটি অনুকরণ ও মডেলিং শিক্ষণ। কোন স্থান বা কালে দুটি ঘটনার সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কি বলে? এটিকে বলা হচ্ছে কি অনুষঙ্গ বলা হয়। স্থান বা সময়ের ব্যবধানে যখন দুটি ঘটনার মাঝে মনের ভেতর সাঁকো বা যোগসূত্র তৈরি হয়, তখন থেকে কি অনুষঙ্গ বলা হয়। যেমন আকাশ কালো দেখলেই বৃষ্টির কথা মনে হওয়া। এই পর্যায়ে আমরা শুরু করছি ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ। কোনটি মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত? কোনটি? সেটি হচ্ছে কি রং। মনোযোগের প্রধান শর্ত 2 রকম, একটা হচ্ছে কি বস্তুনিষ্ঠ এবং আরেকটা হচ্ছে কি ব্যক্তিনিষ্ঠ। বস্তুনিষ্ঠ শর্তের মধ্যে রং, আকার, তীব্রতা, গতিশীলতা ইত্যাদি অন্তর্ভুক্ত। উদ্দীপকের প্রতি প্রাথমিক অনুভূতি বোধককে কি বলে? প্রাথমিক অনুভূতি বোধককে বলা হয় হচ্ছে কি সংবেদন। সংবেদন হচ্ছে যে কোনো উদ্দীপকের, যেমন আলো, গন্ধ, শব্দ ইত্যাদি স্পর্শে বা সংস্পর্শে আমাদের ইন্দ্রিয়ে সৃষ্ট প্রথম ও প্রাথমিক অর্থহীন অনুভূতি। নির্দিষ্ট উদ্দীপকের প্রতি চেতনাকে কেন্দ্রীভূত করাকে কি বলে? নির্দিষ্ট উদ্দীপকের প্রতি চেতনাকে কেন্দ্রীভূত করাকে বলা হচ্ছে কি মনোযোগ বলা হয়। আমাদের চারপাশে একসাথে অসংখ্য উদ্দীপক থাকে, কিন্তু আমাদের চেতনা ও মন সবসময় নির্দিষ্ট যে কোনো একটি বা দুটি বিষয়ে ফোকাস করে বা কেন্দ্রীভূত হয়। তাই এই চেতনাকে একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত করার মানসিক প্রক্রিয়াকেই কি মনোযোগ বলা হয়। অর্ধবালতি পানিতে একটি সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখা যায়। এটি কোন ধরনের অভ্যাস? এটি হচ্ছে কি যে প্রাকৃতিক অভ্যাস। অভ্যাস বা ইলিউশন হলো উদ্দীপক থাকা সত্ত্বেও ভুল দেখা বা ভুল প্রত্যক্ষণ করা। প্রাকৃতিক অভ্যাস হলো পরিবেশ বা প্রকৃতির আলোর প্রতিসরণের মতো নিয়ম মেনে যে ভুল প্রত্যক্ষণ ঘটে, অর্থাৎ পানিতে লাঠি বাঁকা দেখা যাওয়া আলোর প্রতিসরণজনিত একটি প্রাকৃতিক বা ভৌত অভ্যাস। বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করাকে কি বলে? বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষণ। সংবেদন শুধু কোনো কিছুর উপস্থিতি টের পায়, কিন্তু প্রত্যক্ষণ এর সাহায্যে আমরা একটি বস্তু থেকে অন্য বস্তুকে আলাদা বা পার্থক্য করতে পারি।
চিনতে পারি এবং তার অর্থ অনুধাবন করতে পারি। মানসিক রোগীদের ক্ষেত্রে ঘটে কোনটি? ঘটে অলীক প্রত্যক্ষণ ঘটে। কোনো উদ্দীপক একদম উপস্থিত না থাকা সত্ত্বেও মনে হওয়া যে কিছু একটা আছে, যেমন কেউ নেই তাও কারো কণ্ঠস্বর শোনা, এটি মূলত মানসিক রোগীদের ক্ষেত্রে ঘটে, যেমন সিজোফ্রেনিয়া। সাফারি পার্কে পিকনিকে গিয়ে হাসান অনেকগুলো বানরের সাথে একটি গরিলা দেখতে পেল। সে গরিলার ছবি তুলল। উদ্দীপকে বর্ণিত হাসানের ক্ষেত্রে মনোযোগের কোন সত্যটি বিদ্যমান? কোন সত্যটি? সেটা হচ্ছে কি আকার। বানরগুলোর তুলনায় গরিলাটির আকার বা বিশালাকৃতি অনেক বড় ছিল। সাধারণ বা ছোট আকৃতির উদ্দীপকের চেয়ে বড় আকৃতির উদ্দীপকের দিকে মানুষের মনোযোগ দ্রুত আকৃষ্ট হয়, তাই এখানে মনোযোগের আকার শর্তটি কাজ করেছে। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত কোনটি? মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত হচ্ছে কোনটা? যে আবেগ। ব্যক্তিনিষ্ঠ শর্ত ব্যক্তির ভেতরের মানসিক অবস্থা বা অনুভূতির উপর নির্ভর করে, যেমন আবেগ, মানসিক অবস্থা, ঝোঁক, অভিজ্ঞতা ইত্যাদি। রাফা পায়ের শব্দ শুনে বুঝতে পারলো যে তার ভাই আসছে। এখানে পায়ের শব্দটি রাফার নিকট কি? রাফার নিকট হচ্ছে কি কি সংকেত। পায়ের শব্দ সরাসরি ভাই নয়, কিন্তু পায়ের শব্দটি একটি সংকেত হিসেবে কাজ করছে, যে তার মাধ্যমে মস্তিষ্ক বুঝতে পারছে ভাই আসছে। সংবেদন ক্ষেত্রে নির্দিষ্ট উদ্দীপক সংকেত হিসেবে কাজ করে অর্থ প্রকাশ করে। ইচ্ছাকৃত বিস্মৃতি হচ্ছে কি অবদমন। অবদমন হলো কোনো কষ্টদায়ক, লজ্জাজনক বা অপ্রীতিকর স্মৃতিকে সচেতন মন থেকে ইচ্ছাকৃতভাবে বা জোর করে অবচেতন মনে ঠেলে দেওয়া বা ভুলে থাকার চেষ্টা করা। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব অনুযায়ী এটাকে কি অবদমন বলা হয়। সরল প্রতিবর্তী ক্রিয়া সাধারণত সংঘটিত হয় কোথায়? মেরুরজ্জুতে। এটার ব্যাখ্যাগুলো দিছে। ইচ্ছাকৃত বিস্মৃতি হচ্ছে কি অবদমন। অবদমন হলো কোনো কষ্টদায়ক, লজ্জাজনক বা অপ্রীতিকর স্মৃতিকে সচেতন মন থেকে ইচ্ছাকৃতভাবে বা জোর করে অবচেতন মনে ঠেলে দেওয়া বা ভুলে থাকার চেষ্টা করা। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব অনুযায়ী এটাকে কি অবদমন বলা হয়। সরল প্রতিবর্তী ক্রিয়া সাধারণত সংঘটিত হয় কোথায়? সংঘটিত হয় মেরুরজ্জুতে সংঘটিত হয়। সরল প্রতিবর্তী ক্রিয়া সরাসরি মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এতে মস্তিষ্কের ভাবনার সুযোগ বা প্রয়োজন হয় না। সংবেদন তীব্রতা নির্ভর করে কিসের তীব্রতার উপর? সেটি হচ্ছে কি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। উদ্দীপক যত তীব্র বা শক্তিশালী হবে, সংবেদনও তত তীব্র হবে। অনুষঙ্গ কত প্রকার? অনুষঙ্গ কত? 2 প্রকার। উদ্দীপকের শক্তি যে পর্যন্ত মানুষ সহ্য করতে পারে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কি উচ্চ সীমা। কোনো উদ্দীপকের যে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত আমাদের সংবেদনশীল অঙ্গগুলো তা গ্রহণ করতে বা সহ্য করতে পারে, সেটাই হচ্ছে কি উচ্চ সীমা। এর চেয়ে বেশি হলে মাত্রা আমাদের জন্য কি ব্যথাদায়ক বা সহ্য সীমার বাইরে চলে যায়, যেমন অতিরিক্ত বিকট শব্দ। নিচের কোনটি সংবেদনের বৈশিষ্ট্য? সংবেদনের বৈশিষ্ট্য কোনটা? সেটা হচ্ছে ব্যাপকতা। সংবেদনের কোনো সুনির্দিষ্ট স্থানিক বা সীমাবদ্ধতা থাকে না। এটি তুলনামূলকভাবে ব্যাপক ও বিস্তৃত একটি প্রাথমিক মানসিক প্রক্রিয়া। একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি যে স্থানিক প্রক্রিয়া। কান দুটি ভিন্ন স্থানে অবস্থিত হওয়ার কারণে দুটি ভিন্ন দিক থেকে আসা শব্দের সময়ের সামান্য পার্থক্য বা তীব্রতার তারতম্য মস্তিষ্ক বিশ্লেষণ করতে পারে। একেই স্থানীয়করণ বা স্থানীয় প্রক্রিয়া বলা হয়। কোনটি শব্দের প্রতি প্রতিক্রিয়া করে? শব্দের প্রতি প্রতিক্রিয়া করে কোনটা? কর্ণ। কান বা কর্ণ হলো আমাদের শ্রবণ ইন্দ্রিয়। বায়ুমণ্ডলের তরঙ্গের মাধ্যমে আসা শব্দ তরঙ্গ কানে আঘাত করলে আমাদের শ্রবণ সংবেদন সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি আচরণ বলা হয়। মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশের যে কোনো উদ্দীপকের বিপরীতে জীব যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শারীরিক অঙ্গভঙ্গি বা প্রকাশ ঘটায় তাকেই কি প্রতিক্রিয়া বা আচরণ বলা হয়। মুলার লায়ার কোন ধরনের ভ্রান্ত প্রত্যক্ষণ? কোন ধরনের? এটা হচ্ছে কি জ্যামিতিক ভ্রান্ত প্রত্যক্ষণ। মুলার লায়ার হলো জ্যামিতিক রেখা ও তীরের সীমানা ব্যবহারের মাধ্যমে তৈরি একটি দৃষ্টিভ্রম, যেখানে সমান দৈর্ঘ্যের দুটি রেখার দুই প্রান্তে তীরের মুখ
ভেতরের ও বাইরের দিকে থাকার কারণে একটিকে অন্যটির চেয়ে কি ছোট বা বড় মনে হয়। বিভিন্ন এলোমেলো বস্তু বা ঘটনাকে সংঘবদ্ধ রূপে প্রত্যক্ষণ করাকে কি বলে? সংঘবদ্ধভাবে প্রত্যক্ষণ করাকে বলা হচ্ছে কি যে সুবিন্যস্তকরণ। আমাদের মস্তিষ্ক বিচ্ছিন্ন বা এলোমেলো সংবেদনগুলোকে নিজেদের মধ্যে সাজিয়ে একটি অর্থপূর্ণ ও সুসংবদ্ধ কাঠামো প্রদান করে, একেই কি সুবিন্যস্তকরণ বলা হয়। আমরা যখন কোনো কিছু দেখি তা খণ্ড খণ্ডভাবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করি। এটি প্রত্যক্ষণের কোন বৈশিষ্ট্য? এটি কি প্রত্যক্ষণের কি সামগ্রিকতা। মানুষ যে কোনো উদ্দীপককে আলাদা আলাদা খণ্ড হিসেবে না দেখে প্রথমে একটি পূর্ণাঙ্গ চিত্র বা সামগ্রিক রূপ হিসেবে গ্রহণ করে, একেই কি প্রত্যক্ষণের সামগ্রিকতা বলা হয়। এসি রুমে অনেকটা সময় অতিবাহিত করার পর বাইরে এসে অসহ্য গরম অনুভূত হওয়ার কারণটা কি? যে শরীরবৃত্তীয় অভ্যাস। দীর্ঘক্ষণ এক তাপমাত্রা বা উদ্দীপকের মধ্যে থাকার ফলে শরীরের সংবেদন অঙ্গগুলো স্নায়বিক সাড়াদানের ক্ষমতা সাময়িকভাবে পরিবর্তিত হয়। এরপর হঠাৎ বিপরীত পরিবেশে এলে বৈপরত্যের কারণে ভ্রান্ত অনুভূতি হয়, যা শরীরবৃত্তীয় আধ্যাস। প্রত্যক্ষণ কি? প্রত্যক্ষণ একটি কি কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদন শুধু প্রান্তীয় অঙ্গ যেমন চোখ কান গ্রহণ করে, কিন্তু সেই সংবেদনকে মস্তিষ্কে পাঠিয়ে ব্যাখ্যা ও অর্থ প্রদান করার মূল কাজটি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাই প্রত্যক্ষণ কি একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সুস্পষ্ট চেতনার কেন্দ্র কার বৈশিষ্ট্য? এটি কার বৈশিষ্ট্য? এটি হচ্ছে কি মনোযোগের বৈশিষ্ট্য। আমাদের চেতনার পরিধিতে অনেক উদ্দীপক থাকলেও আমরা নির্দিষ্ট একটি উদ্দীপককে চেতনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি। এই সুনির্দিষ্ট বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করার নামই হচ্ছে কি মনোযোগ। প্রচণ্ড হট্টগোলপূর্ণ কক্ষে প্রবেশ করলে প্রথমে কানে তালা লেগে যায়, কিছুক্ষণ পর শব্দের তীব্রতা আর তত বেশি বলে মনে হয় না। এই ঘটনার নাম কি? এই ঘটনার নাম হচ্ছে কি যে শব্দ অভিযোজন। আর তত বেশি মনে হয় না, এটাকে কি বলে? শব্দ অভিযোজন। কোন নিরবিচ্ছিন্ন বা একটানা উদ্দীপকের এখানে শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দের সাথে আমাদের ইন্দ্রিয় সামঞ্জস্য বিধান করে নেওয়ার যে ক্ষমতা, ইন্দ্রিয়র যে সামঞ্জস্য বিধান করে নেওয়ার ক্ষমতা, তাকেই কি অভিযোজন বলা হয়। কানের ক্ষেত্রে এটি হচ্ছে কি শব্দ অভিযোজন। তো এই ছিল মনোবিজ্ঞান প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। সবগুলো অধ্যায় একসাথে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ সকলকে।